দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের ক্লাস 7 এর অন্তর্গত, অর্থাৎ যারা আইসিএসসি বোর্ডের ক্লাস 7 এ পড়ছো তাদের অন্তর্গত একটি বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। আজ আমরা পঞ্চবটী বনে নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটির কবি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। চলো তাহলে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ পঞ্চবটী বনে কৃত্তিবাস ওঝার লেখা। আমরা এই কবিতার কবির পরিচিতি আমরা দেখে নেব। এছাড়াও এই কবিতা সম্পর্কে দু একটি কথা আমরা আগে বলে নেব, তারপরে আমরা এই কবিতার আলোচনায় প্রবেশ করব। চলো তাহলে প্রথমে লেখক পরিচিতি সম্বন্ধে মানে কবি পরিচিতি সম্বন্ধে দেখে নেই। দেখো, কবি পরিচিতি। বাঙালির সর্বজন প্রিয় কবি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। তিনি ছিলেন বাংলা রামায়ণের আদিকবি। কৃত্তিবাস বঙ্গের অলংকার। যে কাব্য রচনার জন্য কৃত্তিবাসের চিরস্থায়ী যশ ও খ্যাতি, তার নাম হলো শ্রীরাম পাঁচালী। এই অনুদিত রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ নামেই পরিচিত। জ্যোতিষ গণনার সাহায্যে পণ্ডিত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি সিদ্ধান্ত করেছিলেন 1398 খ্রিস্টাব্দ অথবা 1432 খ্রিস্টাব্দে কবির জন্ম। ঐতিহাসিকরা মনে করেছিলেন রাজা গণেশ বা কংস নারায়ণ নয়, রুকনুদ্দিন বরবক শাহ ছিলেন কৃত্তিবাসের পৃষ্ঠপোষক। কৃত্তিবাসের আত্মপরিচয় থেকে জানা যায় বঙ্গদেশের বেদানুজ নামে এক রাজা ছিলেন। ওই রাজার সভাসদ ছিলেন কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা। কৃত্তিবাসের পিতামহের নাম মুরারি ওঝা, মাতা মালিনী দেবী, পিতা বনমালী ওঝা। 6 ভাই ও এক বৈমাত্রেয় ভগিনীর মধ্যে কৃত্তিবাস ছিলেন সর্বজ্যেষ্ঠ। এবারে আমরা কবিতাটি থেকে সম্পর্কিত কিছু কথা আমরা আলোচনা করছি। দেখো, রাজা দশরথ ছিলেন সৌর বংশের রাজা। তার 3 জন স্ত্রী ছিলেন, কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা। মধ্যবয়সে এসেও নিঃসন্তান হওয়ায় দশরথ লজ্জিত ছিলেন এবং তাই তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করে একটি যজ্ঞ করেছিলেন। যজ্ঞের অগ্নি থেকে স্বয়ং অগ্নি দশরথকে 4 পুত্র আশীর্বাদ করেন এবং এইভাবে দশরথের 3 স্ত্রী 4 পুত্রের জন্ম দেয়। কৌশল্যার গর্ভে হয় রাম, কইকেয়ীর গর্ভে ভরত, সুমিত্রার গর্ভে যমজ লক্ষণ ও শত্রুঘ্ন। রাম প্রকৃতপক্ষে বিষ্ণুর 7ম অবতার ছিলেন, যিনি লঙ্কার মানে বর্তমানে শ্রীলঙ্কার নিষ্ঠুর যে রাক্ষস রাজা রাবণকে বধ করার জন্য মানবরূপে অবতীর্ণ হয়েছিলেন। সীতা স্বয়ম্বরের শর্ত অনুযায়ী তিনি শিবের ধনুক ভেঙে সীতাকে বিবাহ করেছিলেন। রামের অন্য 3 ভাইও জনকের ভাই কুধ্বজের কন্যা সীতার 3 বোনকে বিয়ে করেছিলেন। এই 4টি দম্পতি মানে 4 ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কিছুকাল অযোধ্যায় শান্তিপূর্ণ জীবনযাপন করেছিলেন। বেশ কয়েক বছর পর দশরথ রামকে অযোধ্যার রাজকুমার করার সিদ্ধান্ত নেন, যেহেতু বড় ছেলে ছিল। রাজা দশরথের রামকে সিংহাসনে বসানোর অভিপ্রায় জানতে পেরে মন্থরা, সে একটি দাসী ছিল, কইকেয়ীর দাসী, সে কইকেয়ীর নিজের পুত্র ভরতের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে রামের সিংহাসনে আরোহণ নিয়ে তার মনে সন্দেহ ও ভয়ের বীজ বপন করেছিলেন। কইকেয়ী বহু বছর আগে রাজা দশরথের কাছ থেকে পাওয়া 2টি বর পূরণের দাবি করলেন। এই বরগুলিকে কাজে লাগিয়ে কইকেয়ী দশরথকে বাধ্য করলেন রামকে 14 বছরের জন্য বনে নির্বাসিত করতে এবং পরিবর্তে ভরতকে রাজা হিসাবে অভিষিক্ত করতে। পিতা রাজা দশরথের কইকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য রাম স্বেচ্ছায় বনবাস বরণ করেন বা গ্রহণ করেছিলেন। রামের স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ তার সঙ্গে বনবাসে যান। সীতা এবং লক্ষ্মণ তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে বনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আমরা পড়াচ্ছি কিন্তু পঞ্চবটী বন কবিতা, কিন্তু তোমরা অনেকেই ভাবতে পারো এগুলো কেন আলোচনা করছি। আসলে তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো আলোচনা করছি। এছাড়াও আমরা এখন পঞ্চবটী সম্পর্কে কিছু একটু জেনে নেব। দেখো, পৌরাণিক তথ্য অনুসারে রাম তার বনবাসের সময় পঞ্চবটী বনে বাস করেছিলেন। এই স্থানটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। বর্তমানে পেশোয়াদের দ্বারা নির্মিত সীতা গুহা এবং কালারাম মন্দির এখানে দেখার জন্য বিশেষ স্থান। কালারাম মন্দিরের কাছে বটগাছের একটি দল রয়েছে এবং এই দলটি 5টি বটগাছের সমন্বয়ে গঠিত হওয়ায় এই এলাকাটিকে পঞ্চবটী বলা হয়।
পঞ্চ মানে ৫ আর বটি মানে বটগাছ, মানে ৫টি বটগাছের সমাহার। আমরা এবার কবিতার মধ্যে প্রবেশ করব। পঞ্চবটী বনে কৃত্তিবাস ওঝা। লক্ষ্মণ বলেন, রাম আপনিই প্রধান, অর্থাৎ লক্ষ্মণ তার দাদাকে বলেছিল যে আপনি দাদা, আপনিই প্রধান। কোন স্থানে বাঁধি ঘর, কর সন্নিধান, মানে কোন জায়গাটাতে আমরা ঘর তৈরি করব। ওরা তো পঞ্চবটী বনে এসেছিল, কোন জায়গাটিতে ঘর তৈরি করবে সেটি খোঁজ করতে বলেছিল। দেখেন শ্রীরাম স্থান গোদাবরী তীরে, মানে গোদাবরী নদীর তীরে যেহেতু তারা ছিল, সেই নদীর তীরে আশেপাশে বিভিন্ন জায়গা শ্রীরাম দেখতে লাগলেন। সুশোভিত শ্বেত পীত লোহিত প্রস্তরে। এখানে কয়েকটি কথা বলি। দেখো, লক্ষ্মণ যখন বলেছিল যে রাম আপনি প্রধান, খোঁজ করুন কোন স্থানে ঘর বাঁধি। শ্রীরাম গোদাবরী তীর স্থান বিভিন্ন জায়গায় দেখেন। সাদা হলুদ লাল পাথরে সুশোভিত বিভিন্ন জায়গা তিনি দেখতে পেয়েছিলেন। নিকটে প্রস্তরঘাট, তার উপর নানা ফুল, অলিকুল মানে মৌমাছিরা গুনগুন করতে করতে মধুপানে মেতে আছে, এরকম একটি জায়গা রাম দেখেছিল। মধুপানে মাতিয়া গুঞ্জরে অলিকুল। শ্রীরাম বলেন, হেতা বান্ধ বাসা ঘর। তখন শ্রীরাম বলেছিল এইখানটাতেই আমাদের বাসা তৈরি করো। জানকীর মনমতো করহ সুন্দর, শ্রীরামের অজ্ঞাতে বাঁধেন দিব্য ঘর। এক দিনে লক্ষণ সে অতি মনোহর। শ্রীরামের আদেশ পেয়ে লক্ষণ এক দিনের মধ্যে একটি খুব সুন্দর ঘর তৈরি করেছিলেন। একদম জানকীর মন মতো করে খুব সুন্দর একটি ঘর লক্ষণ তৈরি করেছিল। পর্ণকুম্ভ দ্বারেতে কুসুম রাশি রাশি, ঘরের সামনে প্রচুর ফুল ছিল। অগ্নি পূজা করে হইলেন গৃহবাসী। আমরা যেমন গৃহপ্রবেশ করে ঘরে প্রবেশ করি, তেমনি রাম লক্ষ্মণ সীতা অগ্নি পূজা করে সেই ঘরে প্রবেশ করলো। পাতালতা নির্মিত সে কুঠির পাইয়া, অযোধ্যার অট্টালিকা গেলেন ভুলিয়া। দেখো, অযোধ্যা তো একটি নগরী ছিল, বিশাল সাম্রাজ্য, সেখানে অট্টালিকা ছিল বড় বড়। সেই পাতালতার সেই ঘর পেয়ে তিনজনই অযোধ্যার যে নাম যশ খ্যাতি পূর্ণ যে জাঁকজমকপূর্ণ যে বাসস্থান, সেটির কথা তারা ভুলে গেলেন। রজনী বঞ্চিয়া রাম উঠি প্রাতঃকালে, সেই রাত ভেঙে যখন সকাল হয়, সেই সকালবেলা রাম ঘুম থেকে উঠে স্নান করিবারে যান গোদাবরী জলে, স্নান করতে গোদাবরী জলে যান। সুগন্ধ সুদৃশ্য নানা কুসুম তুলিয়া, মানে গন্ধযুক্ত বিভিন্ন ফুল তুলে আনেন। নিত্য নিত্য করেন রাম নিত্য ক্রিয়া, মানে বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো, পূজা আর্চা তো থাকেই সবার, সেই পূজা আর্চাগুলো রাম সকালবেলায় সেরে নেন। ফলমূল আহরণ করেন লক্ষ্মণ, আর এদিকে খাওয়া দাওয়ার জোগাড় করছে লক্ষ্মণ, ফলমূল সংগ্রহ করছে। অযত্ন সুলভঃ গোদাবরীর জীবন, মানে খুব সুন্দর তাদের গোদাবরীর তীরে জীবনযাপন হতে লাগলো। ঋষিগণ সহিত সর্বদা সহবাস, ঋষিদের সাথে তারা সব সময় থাকছে সেখানে। করেন কুরঙ্গগণ সহ পরিহাস। দেখো, কুরঙ্গ বলতে এখানে আমরা হরিণদেরকে বুঝে থাকি। সেই হরিণদের সাথেও তারা সেখানে, হরিণরা পরিহাস করছে আর কি। পরিহাস করা মানে তো জানোই, ভেঙানো। সীতার কখনো যদি দুঃখ হয় মনে, পার্সেন তখনই শ্রীরাম দর্শনে। পার্সেন মানে স্মরণ করেন। যখনই সীতার মানে মনে কখনো দুঃখ হচ্ছে, তখনই শ্রীরামকে তিনি স্মরণ করছেন। রামের যেমন দেশ তেমনি বিদেশ। রাম অযোধ্যায় যেমন ছিল, এখানেও তেমন আছে, দেশ যেমন বিদেশও তেমন। আত্মারাম শ্রীরাম, আসলে রাম তো ভগবান, রামের তো কোনো সমস্যা হওয়ার কথাই নাই। নাহিক কোনো ক্লেশ, রামের কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। লক্ষ্মণের চরিত্র বিচিত্র মনেবাসী, শ্রীরামের বনবাসে যিনি বনবাসী। লক্ষ্মণের চরিত্রও খুব সুন্দর, কারণ সে দাদাকে এতটাই ভালোবেসেছে যে রাম যেখানে সুখী, আমিও সেখানে সুখী। শ্রীরামের বনবাসে যিনি বনবাসী হয়েছিলেন। এবারে আমরা বিষয় সংক্ষেপটি দেখে নেব। দেখো, পিতৃসত্য পালনের জন্য অযোধ্যার রাজকুমার রাম 14 বছরের জন্য বনবাস জীবনযাপনে ব্রতী হয়েছেন। তাই তিনি পঞ্চবটী বনে এসেছেন। সঙ্গে এসেছেন পত্নী সীতা ও অনুজ লক্ষ্মণ। পর্ণকুটির তৈরির জন্য লক্ষ্মণ রামকে জায়গা দেখিয়ে দিতে বলেছেন। রামের নির্দেশে গোদাবরী তীরে লতা পাতা দিয়ে কুটির তৈরি করেছিলেন লক্ষ্মণ। অগ্নিপুজো দিয়ে তারা গৃহে প্রবেশ করেছিলেন। এখানে অতি সুখে তাদের দিন কাটতে লাগলো। অযোধ্যার অট্টালিকা ভোগবিলাস এরা একেবারেই ভুলে গেলেন। রাম স্বয়ং ভগবান, তার কাছে সুখ দুঃখের কোনো ভেদ নেই। লক্ষ্মণ রামের আজ্ঞাবহ,
তাই তিনিও শ্রীরামের বনবাস জীবনের সঙ্গী হয়েছেন। আমরা কয়েকটি অর্থ দেখে নেব। পর্ণকুম্ভ মানে জলভরা কলসি, দ্বার মানে দরজা, কুসুম মানে ফুল, রাশি রাশি মানে অজস্র, অগ্নি মানে বৈদিক দেবতা, নির্মিত হচ্ছে প্রস্তুত, অযোধ্যা হচ্ছে রাজা দশরথের রাজ্য, অট্টালিকা মানে প্রাসাদ, রজনী মানে রাত্রি, বঙ্ঘিয়া মানে বঞ্চনা করে মানে বঞ্চিয়া, প্রাতঃকালে মানে সকালে, সুগন্ধ মানে সুবাস, নিত্যক্রিয়া মানে প্রতিদিনের কাজকর্ম, আহরণ মানে সংগ্রহ, সুলভ মানে সহজলভ্য, কুরঙ্গ মানে হরিণ, পরিহাস মানে ঠাট্টা, পার্সেন মানে স্মরণ করেন, দর্শন মানে দর্শন বা দেখা, নাহিক মানে নাই, ক্লেশ মানে কষ্ট, মনেবাসী মানে মনে হয়, বনবাসে মানে বনে বাস করার জন্য। এবারে আমরা প্রশ্ন উত্তর দেখে নেব। আলোচ্য কবিতাটির নাম কি? দেখো, আলোচ্য কবিতাটির নাম পঞ্চবটী বনে। পঞ্চবটী বন কোথায় অবস্থিত? নাসিক শহরে পঞ্চবটী কমপ্লেক্স গোদাবরী নদীর বাম তীরে অবস্থিত। তবে নদীর উভয় তীরই পঞ্চবটী। পঞ্চবটী বনে রাম কেন এসেছিলেন? পিতৃসত্য পালন করতে 14 বছর বনবাসে থাকতে রাম পঞ্চবটিতে এসেছিলেন। রামের সঙ্গে আর কে কে এসেছিলেন? রামের সঙ্গে তার স্ত্রী সীতা ও অনুজ লক্ষণ এসেছিলেন। কুটিরটি কে কি দিয়ে তৈরি করেছিলেন? কুটিরটি লক্ষণ বনের লতাপাতা দিয়ে তৈরি করেছিলেন। কার অজ্ঞাতে লক্ষণ কুটিরটি বেঁধেছিলেন? কার আজ্ঞাতে? অগ্রজ রামচন্দ্রের আদেশে বা আজ্ঞাতে লক্ষণ কুটিরটি বেঁধেছিলেন। কাকে পুজো করে তারা গৃহপ্রবেশ করেছিলেন? অগ্নিদেবকে পুজো করে তারা গৃহপ্রবেশ করেছিলেন। বড় প্রশ্ন দেখো, কোন স্থানে বান্দিঘর কর সন্নিধান? প্রশ্ন দেখো, কে একথা কাকে বলেছিলেন? একথা লক্ষণ রামচন্দ্রকে বলেছিলেন। কি উদ্দেশ্যে কথাগুলি বলেছিলেন? পত্নী সীতা ও অনুজ লক্ষণ সহ রামচন্দ্র 14 বছরের জন্য পঞ্চবটিতে বনবাস করতে এসেছেন। তাই সেখানে বসোপবাসযোগী একটি কুটির তৈরি করতে হবে। সেই কুটিরটি কোথায় তৈরি করা উচিত এ বিষয়ে জানতে চেয়ে লক্ষণ রামচন্দ্রকে এই কথাগুলি বলেছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, শ্রীরামের আজ্ঞাতে বাঁধেন দিব্যঘর। শ্রীরাম কে? তিনি কাকে আজ্ঞা দিয়েছিলেন? অযোধ্যারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম বড় পুত্র, তিনি তার অনুজ লক্ষণকে আজ্ঞা দিয়েছিলেন। খ নাম্বার, কি আজ্ঞা দিয়েছিলেন? তিনি লক্ষণকে একটি কুঠির তৈরি করার আজ্ঞা দিয়েছিলেন। গ নাম্বার, কে কি দিয়ে ঘর বেঁধেছিলেন? লক্ষণ গোদাবরী তীরে লতাপাতা দিয়ে একটি পর্ণকুটির তৈরি করেছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, অগ্নিপূজা করি হইলেন গৃহবাসী। কে অগ্নিপূজা করেছিলেন? পত্নী সীতা ও অনুজ লক্ষণের সঙ্গে রামচন্দ্র অগ্নিপূজা করেছিলেন। খ নাম্বার দেখো, কেন অগ্নিপূজা করেছিলেন? নবনির্মিত পর্ণকুটিরে প্রবেশ করার জন্য মঙ্গল কামনা করে রামচন্দ্র অগ্নিদেবের পূজা করেছিলেন। কেন অগ্নিপূজা করেছিলেন? নবনির্মিত পর্ণকুটিরে প্রবেশ করার জন্য মঙ্গল কামনা করে রামচন্দ্র অগ্নিদেবের পুজো করেছিলেন। গ নাম্বার, অগ্নিপূজা করে কারা গৃহবাসী হলেন? অগ্নিপূজা করে রামচন্দ্র, পত্নী সীতা ও অনুজ লক্ষণ পঞ্চবটী বনে গৃহবাসী মানে কুঠিরবাসী হয়েছিলেন। পদান্তর দেখে নাও কয়েকটা। সুশোভিত মানে সুশোভন, নির্মিত নির্মাণ, আহরণ আহৃত, কুসুম কুসুমিত, প্রধান প্রাধান্য, মনোহর মনোহরী। সমার্থক শব্দ দেখে নাও। সন্নিধান সন্নিহিত, বিচিত্র বৈচিত্র্য, ফুল পুষ্প, কুটির কুঁড়েঘর, রজনী রাত্রি, অট্টালিকা প্রাসাদ, অলিকুল মৌমাছির দল, প্রাতঃকালে সকালে, সুগন্ধ সৌরভ। কয়েকটি কারক বিভক্তি দেখে নাও। লক্ষণ বলেন, রাম আপনি প্রধান, এটা সম্বোধনে শূন্য বিভক্তি। দেখেন শ্রীরাম স্থান গোদাবরী তীরে, এটা অধিকরণ কারকে এ বিভক্তি। মধুপানে মাতিয়া গুঞ্জরে অলিকুল, এটি কর্তৃকারকের শূন্য বিভক্তি। শ্রীরামের আজ্ঞাতে বাঁধেন দিব্যঘর, করণকারকে তে বিভক্তি। অযোধ্যার অট্টালিকা গেলেন ভুলিয়া, কর্মকারকের শূন্য বিভক্তি। ফলমূল আহরণ করেন লক্ষণ, কর্মকারকের শূন্য বিভক্তি। কয়েকটি বিপরীত শব্দ দেখে নাও। নিত্য নিত্য মানে রোজ রোজ, নিকটে দূরে, রজনী দিবস, শ্বেত
লোহিত বা কৃষ্ণ। সুন্দর, কুৎসিত, দেশ, বিদেশ। সুগন্ধ, দুর্গন্ধ। আহরণ, বিতরণ। পরিহাস, প্রশংসা। সুলভ, দুর্লভ। বনবাসী, নগরবাসী। সন্ধি বিচ্ছেদ দেখো। বাগ ইন্দ্রিয়, বাক যোগ ইন্দ্রিয়। উচ্চারণ, উদ যোগ চারণ। উৎকৃষ্ট, উৎ যোগ কৃষ্ট। ব্যুৎপত্তি, বি যোগ উৎপত্তি। সংস্কৃত, সম যোগ কৃত। পরস্পর, পর যোগ পর। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আমরা আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।